বাজনা শুনে আমাদের বিকেলটা আজকে শুরু হলো। আগামী 1 ঘন্টা আমরা গানে গল্পে আড্ডায় দারুণ করে মজা করব। পাপিয়া দি, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লেগেছে। এবার আপনার সাথে পরিচয়ও করব, গল্পও করব, চলুন। নমস্কার, ওয়েলকাম টু সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Burberry Clean Fresh এবং Sunfeast Marie Light, cosmetic partner iTex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। অনেক ভয়, সংশয়, মনের দ্বিধাদ্বন্দ্ব সব পেরিয়ে দিদিরা জানে এগিয়ে যাওয়ার ছন্দ। অনেক বাধা, অনেক বিপত্তি, সমাজের তথাকথিত অনেক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিদিরা নিজের পায়ে দাঁড়াচ্ছেন, এগিয়ে যাচ্ছেন বহুদূর। এইরকমই 4 জন দিদি আমার মঞ্চে আজকে উপস্থিত। প্রথমে আছেন সবিতা দেবনাথ। অন্ধকারের মধ্যে দিয়েও আলো আমরা দেখতে পাই, আর সেই আলো থেকে আমরা শক্তি পাই। সেই শক্তিটা আমরা পাই সূর্য থেকে। সূর্যর আর এক নাম সবিতা। আজ আপনার সামনে আমি আমার এই আলো আধারের অনেক গল্প নিয়ে এসেছি আপনার সঙ্গে শেয়ার করার জন্য। সব গল্প তোমার শুনবো সবিতা। লক্ষ্মী ঘোষ। নমস্কার, আমি চাকদা থেকে এসেছি। সততা আর মনের জোর নিয়ে কিভাবে ছোট ব্যবসা থেকে বড় শাড়ির ব্যবসায়ী হয়ে উঠেছি সেই গল্পই এখানে বলতে এসেছি। শুনবো। মুনমুন চৌধুরী। নমস্কার দিদি, আমি বেহালা থেকে এসেছি। আমি সব কিছু সামলে সব দিক ধরে রেখে কি করে একা মেয়েকে মানুষ করছি সেই গল্পই তোমার সঙ্গে করতে আসবো। শুনবো। পাপড়িদির অসাধারণ বাজনা তো শুনলাম। কোত্থেকে এসছেন আপনি দিদি? আমি নৈহাটি থেকে আসছি। আমি একজন হাওয়াইন গিটার শিল্পী। এই রেয়ার ইনস্ট্রুমেন্টকে নিয়ে আমি একে আরও জনপ্রিয় করে রাখার এবং এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি সংগ্রাম চালাচ্ছি, সেই গল্পই আজ আপনার কাছে করতে থ্যাংক এসেছি। ইউ দিদি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নির্ভেজে। প্রথমে কথা বলবো আমরা সবিতা দেবনাথের সাথে। সূর্যের আরেক নাম সবিতা, তোমার জীবনের আলো আধারির গল্প শুনবো। আমার জন্মটা যেখানে, এমন একটা পরিবেশে বা পরিবারে জন্ম হয়েছে যেখানে শুনেই লোকেরা একটু নিজেদেরকেও সরিয়ে রাখে, যার ফলে আমার ছোটোবেলাটাও সবার থেকে দূরে দূরে। যখন আমি প্রথম স্কুল যাওয়ার শুরু করি, স্কুলের টিচাররা যখনই জানলো যে আমি কোন পাড়ার মেয়ে, আমার জন্ম কোথায়, তারপর থেকে আমাকে কখনো তারা আমার সঙ্গে কথা বলতো না। এবং আমার যারা বন্ধুরা ছিল আস্তে আস্তে দেখলাম তারাও আমার থেকে সরতে লাগলো। কিছুদিন পরে গিয়ে দেখলাম যে আমি একটা বেঞ্চে আমি একা বসে আছি। কেন এরকম হতো কেন? কারণ আমার জন্ম একটা লালবাতি এলাকায়। লালবাতি এলাকার শব্দটা শুনলেই আমাদের সবার মনেতে আগেই একটা খারাপ চিন্তা ধারণা তৈরি হয়। কিন্তু আমরা নিজেদের কথা কখনো ভাবছি না যে যেই মানুষটা ওই পরিবেশ থেকে আসছে তারও এই সমাজের সঙ্গে একইভাবে পথ চলার অধিকার রয়েছে। তো তাকে আমরা কেন বঞ্চিত করব? তো ছোট থেকে আমি বঞ্চিত হয়েছিলাম এই জায়গা থেকে। তারপরে আমার মা একটা টাইমের পরে ভেবেছিল যে এই পরিবেশে থাকলে হয়তো আমি মানুষ হব না। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি একটা ভালো চাকরি করব, খুব নামডাক হবে, মানে ভালো পরিবেশের সঙ্গে বড় হবে। তো তারপরে আমার যখন 8-9 বছর বয়স, তখন আমাকে একটা শেল্টার হোমে দেওয়া হয়, আর আমি সেখানে পড়াশোনা করা শুরু করি আবারও। তখন বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং শিখতাম, মানে ব্লক পেন্টিং, আপনার এমব্রয়ডারি, বাটিকের কাজ, এবং তার পাশাপাশি নাচটাও শিখছিলাম আমি। কিন্তু নাচ নিয়ে ভবিষ্যতে কোনোদিন আমি কেরিয়ার করব বা নাচ নিয়ে কোনোদিন আমি ভাবতে পারবো বা নাচ দিয়ে মানুষের পরিবর্তন আনা যায়, এটা কোনোদিন আমি ভাবিনি। এবং তখন আমি দেখলাম এই নাচটাই কোথাও যেন আমাকে রিলিজ করতে সাহায্য করছে, আমাকে ভালো থাকতে সাহায্য করছে। তো তখন মানে আস্তে আস্তে করে আমি তখন ওই নাচের প্রতি আমার একটা খুব ইন্টারেস্ট জাগতে থাকে, এবং আমি তখন বিভিন্ন জায়গায় পারফরমেন্স করতে লাগলাম। বিভিন্ন ইস্যুকে নিয়ে আমরা তখন প্রচার করতে লাগলাম, কোথায় ট্রাফিকিং, কোথায় চাইল্ড ম্যারেজ, কোথায় HIV AIDS, মানে এইসব নিয়ে তখন বিভিন্ন জায়গায় রোড পারফরমেন্স করতে শুরু করলাম। তো সেটা থেকে একটা ভালো লাগা তৈরি হলো আমার, যে না, এই নাচটা দিয়ে মানে যেহেতু লোকেরা শুনছে, কথাটা বুঝছে, কোথাও আমারও সেখানে একটা তৃপ্তি অনুভূতি হতে শুরু করলো। এবং সেইটা দিয়ে আমাকে আরেক রকমভাবে নিজেকে দেখতে শুরু করলাম। এবং তার মধ্যে থেকে আমি যখন একটু বড় হলাম আরেকটু, তখন একটা জায়গায় কোথাও নক করতো আমাকে নিজেকেই, যে আমাদের মতন মেয়েদের কোনোদিন বিয়ে হবে না, আমাদের কোনো স্বপ্ন কোনোদিন পূর্ণ হতে পারে না। তারই মধ্যে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। ছেলেটি বিয়ের আগেই আমার উপরে কোনো না কোনোভাবে ছোটো ছোটো করে টর্চার করছিল, মানে কখনো একদিন হয়তো রাস্তার মধ্যে একটা
চড় মেরে দিল আমাকে বা খুব বাজে ভাষায় কথা বললো, কিন্তু তারপরেও আমি তাকে ছাড়িনি, কারণ আমার মনে হচ্ছিল সে হয়তো বদলে যাবে। আমি বিয়েটা করেছিলাম, বিয়েটা করার পরেও আমি কাজটা করছিলাম। আমি যে কাজটা করি সেটা হচ্ছে ডান্স মুভমেন্ট থেরাপি, যেটা নাচ এবং মুভমেন্টের মাধ্যমে মানুষকে ভালো থাকা, এম্পাওয়ার্ড করা, তার আত্মসম্মান, আত্মমর্যাদাটাকে তৈরি করা। তো এটা একটা কাউন্সিলিং প্রসেস যেহেতু, তো সেই কারণে আমার মনে হলো যখন আমি এই সমাজের মধ্যে এত মানুষের সঙ্গে কাজ করছি, এত মানুষের পরিবর্তন আনছি, নিজের পরিবর্তন আনতে পেরেছি, তাহলে আমি আমার বরকেও আমি পরিবর্তন আনতে পারবো। তো এইভাবে আমি তার সঙ্গে ওই স্ট্রাগলিংয়ের মধ্যে আমি ছিলাম এবং 5 বছরও বিভিন্ন আমার রকমভাবে আমার সঙ্গে নির্যাতন করেছে, সেটা শারীরিক, মানসিক, সব রকমভাবে। আমার মেয়ে 3 বছর বয়স হয়ে গেল যখন, আর তখনও দেখছি যে আমার সিচুয়েশান একই রকম চলছে, আর আমি আমার কাজ নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি, আর আমি প্রত্যেকটি মহিলাকে গিয়ে বলছি আপনারা কথা বলুন, আপনারা অত্যাচার সহ্য করবেন না, আপনারা এগিয়ে চলুন। এটা করতে গিয়ে তখন আমার মনে হলো যে আমি কি করছি, তখন নিজেকে আমি প্রশ্ন করতে লাগলাম, আর তখন সেখান থেকে আমি প্রশ্ন থেকে উত্তর পেয়েছিলাম যে আমাকে এখান থেকে বেরোতে হবে আগে। সেদিন দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিয়ে আমি ডিভোর্স নেব। আমি যখন নিজে রোজগার করি, নিজে যখন আমি মেয়ে মানুষ করছি এখনো অবধি, সেটা আমি আমার জীবনটাকে নিজের থেকে গড়বো বলে আমি সেদিন দাঁড়িয়ে ডিভোর্সের ফাইল করি, এবং আমি আমার বরের থেকে কোনো টাকা পয়সা ডিমান্ড করিনি, এবং আমার এই কারণে আমি নিইনি যাতে সে ভবিষ্যতে কোনো দিন এসে এটা না বলতে পারে ওটা আমার মেয়ে। আমি বুক চাপড়ে বলতে পারি যে ওটা আমার মেয়ে, কারণ জন্ম আমি দিয়েছি, কর্ম আমি করছি, ভবিষ্যৎ আমি তৈরি করবো তার। কি করো তুমি এখন? আমি কলকাতা সংবেদ বলে একটা এনজিও আছে, আমি একজন ফাউন্ডার মেম্বার কলকাতা সংবেদেরই। আমরা এটা কাজটাই করছি পুরোটা ডান্স মুভমেন্ট থেরাপি নিয়ে, নাচ এবং মুভমেন্টকে দিয়ে কিভাবে মানুষের জীবনে খুশি আনা যায়, তাকে এম্পাওয়ার করা যায়। তো এই কাজটার মাধ্যমে আমি কিছু মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে তাদের সঙ্গে আমরা কাজ করি, আর কিছু রেড লাইট এরিয়াতে আমরা কাজ করি, যেটা আমি আলাদা একটা প্রজেক্টের কাজ করছিলাম, যেটা হচ্ছে নাম হচ্ছে ব্লুম, যেখানটা যেসব মহিলারা বহু বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত আছে, যাদের কোনো অপরচুনিটি সেই অর্থে নেই, মানে তাদের হয়তো কারোর হাজব্যান্ড নেই, কারোর বাচ্চা নেই, তারা কি নিয়ে থাকবে। তো এইগুলো নিয়ে তখন আমার ভাবনা শুরু হয়েছিল যে এদের সঙ্গে যদি আমি কিছু করতে পারি। তোমাদের এই কাজটা কি শুধুমাত্র পশ্চিমবাংলায় না, সীমাবদ্ধ? দেশে বিদেশে সব জায়গাতেই করি। যেমন আমি কাজের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় যাই, দিল্লি, বম্বে, জাস্ট অস্ট্রেলিয়া থেকে ফেরত এলাম, আমেরিকা, লন্ডন, ব্যাংকক। তো যখন বিদেশে যাও তখন তোমরা কিভাবে এটার প্রচার করো, মানে কিভাবে তুমি মানুষজনকে বোঝাও? সেখানটায় আমরা হয়তো তারা বলে দিচ্ছে যে কোথায় গিয়ে কাজ করব, তো সেখানে আমরা কোন বিষয়ের উপরে কাজ করব সেটাও তারা সিলেক্ট করে দেয় আমাদের। আর যেটা হচ্ছে বিদেশে বেশিরভাগটাই আমরা পারফরমেন্স করতে যাই, সেটাও আবার ইস্যুর উপরে, এবং কিছু ক্যাম্পেইনগুলো থাকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো বা কনফারেন্সগুলোতে আমরা কথা বলি। তো আমি এই কাজটার পাশাপাশি এন্টারপ্রেনিউরশিপ আমি নিয়েছি, যে আমি নিজে জুয়েলারি বানাই, এবং সেটা খুবই ছোট, সামান্যভাবেই, মানে খুব বড় আকারে নয়, শুরুটা করেছি। তো সেটাতে আমার মেয়ে কখনো কখনো হেল্প করে। আমার মেয়ে এখন 13 বছর বয়স হয়ে গেছে। খুব ভালো কাজের সাথে যুক্ত আছে সবিতা, তোমার নাম সার্থক একদম, সবিতা হওয়া। অনেক মানুষের জীবনে আশার আলো দেখাচ্ছ, এইভাবেই জীবন এগিয়ে যাও, ভালো থেকো, তোমার বাচ্চার জন্য শুভেচ্ছা। দিদি, আপনার জন্য আমি একটু মানে আমার বানানো, তোমার বানানো জুয়েলারি নিয়ে নিয়ে এসেছি। লাভলি, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগলো তোমার সাথে কথা বলে সবিতা। এবার দেখো সকলের জন্য কি খেলা আসছে। প্রেসার কুকার লাগাতে হবে, সময় 1 মিনিট। কে সব থেকে বেশি প্রেসার কুকার ঠিকঠাক ভাবে বন্ধ করতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলা শুরু করবো সবিতাকে দিয়ে। ঠিক করে বন্ধ করবে, ফাঁক যেন না হয়ে থাকে। ফরওয়ার্ড করবে না, আস্তে আস্তে করো, হবে। রাইট, ভেরি গুড। চলো এইভাবে করো, তাড়াহুড়ো করলে হবে না কিন্তু। ওকে,
আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার ক্লিন ফ্রেশ এবং সানফেস মারিলাইট কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। লক্ষ্মীদি, এবার আপনার সাথে কথা বলবো। শাড়ির ব্যবসা করেন, কিভাবে শুরু হলো এই ব্যবসা? আমি যখন কলেজে পড়ি তখন মানে বর্তমানে যিনি আমার স্বামী তার সাথে আমার আলাপ হয়, তারপর সেই থেকে আমার ভালোবাসা। বাড়ির মত ছিল না, কারণ কি সেরকম কোনো আয় করতেন না। তা যাই হোক 1994 সালে বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করি আমরা। কিছু তো করতে হবে, সংসার তো চালাতে হবে। শ্বশুর মশাই কতদিনই বা সংসার টানবেন। 5,000 টাকার মতন পুঁজি ছিল স্বামীর কাছে, তো ওগুলো নিয়ে আমরা কিছু পাঞ্জাবি কিনলাম। মানে গুজরাটে গেলাম কিনে, মানে গুজরাটে আমার মামা শ্বশুর থাকেন, তা গুজরাটে গিয়ে অনেকের বাড়িতে আমরা বিক্রি করে আসি, কিন্তু অনেকে আমাকে দরজা বন্ধ করে দিয়েছে, বলে না না আমরা এসব পাঞ্জাবি নেব না। আমি বলছি দেখুন না, একটু পরে দেখুন, গরমে এত গরম, আপনারা দেখুন একটু টেস্ট করে দেখুন না এটা। তখন নিয়ে বললো না ভালোই পাঞ্জাবিগুলো। তো ওগুলো বিক্রি করে যা আয় হলো, সেই লাভ হলো, সেই লাভের টাকা দিয়ে আমরা কিছু শাড়ি কিনলাম ওখান থেকে। চাকদায় এসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে বিক্রি করলাম। তা বিক্রি করলে দেখলাম ভালোই রেসপন্স হলো। তারপরে মাথায় এলো যে শাড়ির ব্যবসাটা করলে ভালো হয়, কিছু তো করতে হবে, আমাদের সংসার তো চালাতে হবে। তা যাই হোক, তারপরে আমরা ওই শাড়ি কেনার জন্য আমরা বড়বাজারে শরণাপন্ন হই, কারণ সবসময় তো গুজরাট যাওয়া সম্ভব না, অর্থের অভাব, সময়েরও অভাব। তা বড়বাজারে শরণাপন্ন হয়ে ওখান থেকে আমরা শাড়ি কিনে আনি, কিনে আমরা ডোর টু ডোর সেল করি সেগুলো। মানে যতদূর যা আমি সাউথে ও নর্থের দিকে ব্যাগ ভরে ভরে দুদিকে চলে যেতেন? হ্যাঁ, বেলঘরিয়া, যাদবপুর, খড়দা, সোদপুর সব জায়গায় বিক্রি করেছি। হঠাৎ একদিন বরের কোমরে খুব যন্ত্রণা শুরু হলো, মানে খুব মাল ব্যাগ ভরে ভরে মাল নিয়ে যেত কোমরে। তা ডাক্তার দেখানো হলো, ডাক্তার বললেন যে উনি ভবিষ্যতের জন্য আর কোনোদিনও মাল টানতে পারবেন না, তো কারণ ওনার হাত সরে গেছে কোমরে। তা আমি তখন ব্যবসাটা মানে স্বামীর ওদিকটাও সামলালাম, আমার নিজের দিকেও সামলালাম। এইভাবে আমি টাকা কালেকশনও করতাম। সবাই তো আর ক্যাশ টাকায় নিত না, বিক্রি করার জন্য আমার সেল হবে সেজন্য আমি বাকিও দিতাম সবাইকে। তো এগুলো আমার কালেকশন করা ছিল। তো এই ডোর টু ডোর যাওয়ার সময় সব হাতে করে নিয়ে নিয়ে যেতেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ ভরে ভরে মাল নিয়ে যেতাম, খুব কষ্ট করে। বাবা, তাতে কটা শাড়ি থাকতো ব্যাগের মধ্যে? 2 ব্যাগ ভরে, তাও তো মানে 25-30। তো এই ব্যাগ করে নিয়ে নিয়ে গিয়ে বিক্রি হতো? সবাই নিত না, কিন্তু আমাকে তো অনেক কষ্ট, যে বিক্রি তো করতে হবে, আমার তো সংসার চালাতে হবে। তা বাকি দিয়ে আসতাম যে নাও না, দেখো না একটুখানি নিয়েই দেখো না। তারপরে 2000 সালে আমার বর একটা চাকদার বুকে একটা দোকান কেনে, তো ওখানেও বসে বসে ব্যবসা করা শুরু করলো, কারণ ও তো আর রাস্তায় বেরোতে পারবে না, মাল টানতে পারবে না, আর আমি ডোর টু ডোর সেল করতাম। তো এমনও দিন গেছে আমার 12 সাল পর্যন্ত আমি মানে মেয়েকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে ছোট্ট একটা রান্নাঘরের মতন ঘরে বাস করতাম। কষ্ট করেছি জীবনে, আজকে ঠাকুরের আশীর্বাদে এই ব্যবসার থেকেই আমি 4-4টে রুম করতে পেরেছি। আর রিসেন্টলি আমি কৃষ্ণনগরের বুকে একটা দোকান কিনেছি, সেটা আমার স্বামী ওখানে অনলি ফর পাইকারি সেল করে। চাকদার বুকে যে দোকানটা খুললেন সেটা কিরকম হলো? ওটা ভালোই চলছে। এখন চাকদার বুকের দোকানটা আমি সামলাচ্ছি রিটেল। কি নাম দিয়েছেন দোকানের? এলজি কালেকশন। এলজি কেন? ও লক্ষ্মী ঘোষ। আচ্ছা, কজন কর্মচারী কাজ করে এখন? 5 জন। এত কষ্ট করে আজকে এই জায়গাটা অর্জন করা, তাই না? আজকে আমার এখন আমার ঘরে কি নেই, সব কিছুই করতে পেরেছে এই ব্যবসা করে। স্বামীর শরীর কেমন এখন আছে, মানে ভারী জিনিস তো টানতে পারে না, ওই এখন ফোন করে দেয়, সব ফোনে ফোনে সব চলে আসে। একসময় এত কষ্ট করেছিলেন, আজকে আনন্দের সাথে রয়েছেন, এখন বাড়িতে লক্ষ্মী এসে গেছে। ভালো থাকবেন লক্ষ্মীদি। আজকে এই শাড়িটা কি নিজের দোকানের শাড়ি? হ্যাঁ। খুব সুন্দর, ভালো থাকবেন। চার। এটা হয়নি।
আশা করি তোমার ঠিকঠাক লাগে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট বিবি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার জিক্লিন ফ্রেশ এবং সানফেস মারিলাইট, কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। মুনমুন, হ্যাঁ, কি করো তুমি? বর্তমানে তোমার ক্যান্সার পেশেন্টদেরকে নিয়ে কাজ করি। যেরকম আমি একজন ডক্টরের চেম্বারের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তো আচ্ছা। আমার ডক্টর হচ্ছে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। আমাদের ম্যাক্সিমাম তোমার এই লিভার ক্যান্সার, বিভিন্ন রকম বায়োপসিস, এরকম বিভিন্ন রকম ক্যান্সার পেশেন্টদেরকে নিয়ে আমার কাজ। ওই কাজ শুরু করলে কিভাবে? কাজ শুরু করলাম কিভাবে বলতে, দেখো আমরা এক ভাই এক বোন, ছোটবেলা থেকে খুব হ্যাপিলি মানে ব্রন অ্যান্ড বট আপ হয়েছি। তারপর চাকরি বাকরি করতাম, তখন খুব মডেলিংয়ে চান্স পেয়েছিলাম। সেটা আবার আমার বাবার পছন্দ ছিল না। আমার বাবা বিজনেসম্যান, তো বাবা হুট করে ধরে বিজনেসের সূত্রেই চেনা জানা একজনের সঙ্গে বিয়ে দিয়ে দেন। তো বিয়ে করার পর চাকরি বাকরি মডেলিং সব কিছু ছেড়ে হয়ে গেল। দিব্যি ভালো সংসার চলছিল, কিন্তু ওই যা হয় ডিমান্ড, আজকে এটা চাই কাল সেটা চাই, করতে করতে ডিমান্ডটা মানে একটা চূড়ান্ত পর্যায়ে উঠেছে। তারপর আবার আমার মেয়ে হলো 2014 সালে। মেয়ে হওয়ার পর ওদের আরও বেশি ডিমান্ড চেপে বসলো যে মেয়ে হয়েছে, আমরা মেয়েকে বড় করতে পারবো না। জ্যোতিষ হাত দেখে বলছিল ছেলে হবে, মেয়ে কি করে হলো, সেই নিয়ে ভীষণ অশান্তি। বাবাকে বলা হলো গাড়ি কিনে দাও, কিংবা হয় দোকান বিক্রি করে লিখে দাও, নয় বাড়ি বিক্রি করে লিখে দাও। খবরাখবর না নিয়ে বিয়ে করলে? আমি করিনি, বাবা দিয়েছিলেন। তো যাই হোক, তখন খবরাখবর বলতে কি, তখন আমার দাদা তো বাইরে চলে গেছিলো, সে কারণে আর বেশি তেমন খবরাখবরও নেওয়া যায়নি। 7 দিন মতো আমাকে বন্ধ রেখেছিল মেয়ে হওয়ার পর। আমি যে কোনোভাবে সেটা বুঝতে পেরে অনেক কষ্টে চাবি জোগাড় করে মেয়ে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। সেটা 2014 সাল। তারপর ওরা কয়েক মাস ওয়েট করে তারপর ওরাই কেস করে, ওরাই সব কিছু করে, অনেক দিন অনেক ঝামেলা শেষ করে এই রিসেন্টলি কেস শেষ করেছি। তো মেয়ে যখন একটু বড় হয় 18 মাস, তারপর থেকে আমি চাকরি বাকরিটা শুরু করি। তাছাড়া আমি এখন একটা থিয়েটার গ্রুপ করছি, তারপর আমি নিজে ম্যারাথন রান করি নিজেকে ফিট রাখার জন্যে। তো এখন মোটামুটি স্টেবল। মানে আমার মেয়ে যেমন, উনি যেমন ওনার মেয়েকে 3 বছর পর্যন্ত মানে বাবা দেখেছে, আমার মেয়ে বাবা বলতে কোনো জিনিসটা জানে না। আমার মেয়ের কাছে মাম্মি পাপা মানে আমি একাই, ও সব কিছু আমি। তো এখন তাহলে তুই সম্পূর্ণ বেরিয়ে এসে মেয়েকে নিয়েই লড়াইটা একা লড়ছো? হ্যাঁ, মানে বলতে গেলে সম্পূর্ণ আমি এখন বেরিয়ে এসে মানে এখন আমি বাবা মায়ের কাছেই থাকি। তো আমার বাবা মা আমাকে ভীষণ সাপোর্ট করে, কারণ স্বাভাবিক আমি হসপিটাল, চেম্বার, থিয়েটার, ম্যারাথন সব নিয়ে ব্যস্ত। তার মধ্যেও মেয়ে স্কুল, মেয়ের অ্যাক্টিভিটিস, কিন্তু মা ভীষণভাবে সাপোর্ট করেন। নিয়ে আসা দিয়ে আসা সব কিছুতে মা সাপোর্ট। মেয়ে কত বড় হলো এখন? মেয়ে এখন 5.5 বছর। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি করছো মুনমুন? অনেকটা বড় জীবন, মেয়েকে বড় করতে হবে। আমার সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ হলো সেটা হচ্ছে আমি আমার অপোজিট যারা অপোনেন্ট আছে, আমি তাদেরকে প্রুফ দিতে চাই যে মেয়ে মানেই তাকে বড় করিয়ে বিয়ে দিতে হবে, প্রচুর টাকা লাগবে, সেটা নয়। একটা মেয়ে নিজের সবটা সে করতে পারে। যারা আমরা ঘর সামলাই তারা আমরা বাইরেটাও সামলাতে পারি। আমি আমার মেয়েকে দিয়ে সেটা প্রুফ করবো। জীবনে চলার পথে মুনমুন কত রকম সমস্যা আসে, কত রকম বাবা, প্রবলেমস আসে, সেটাকে ওভারকাম করাটাই হচ্ছে সেই জন্য আমি ম্যারাথন রান করছি দিদি। ভেরি গুড। প্রত্যেক সিজনে আমি মোটামুটি 4 থেকে 6টা ম্যারাথন রান করি, 10 কিলোমিটার্স করে। কি বলছো? 10 কিলোমিটার? এটা আমার একটা হবি। মিলন সুমন, দ্য পিঙ্কাটন যে ফাউন্ডার, তার বক্তব্যতে পিঙ্কাটনের একটা থাকে, ইউ আর রানিং ব্যাক অফ, মানে যেটা থেকে তুমি দৌড়তে চাইছো জীবনে সেটাকে পেছনে লেখো। ওইটা আমাকে সব থেকে বেশি ইন্সপিরেশন দিয়েছিল। তো তখন আমার মনে হয়েছিল যে না, সত্যিই তো একবার দৌড়ে দেখি। 2 বছর আগে ফার্স্ট পিঙ্কাটন দিয়ে শুরু করি। গত বছর কলকাতায় যা যা হয়েছে প্রত্যেক কটা আমি রান করেছি। আমার নেক্সট ইয়ার ইচ্ছে আছে আমার মেয়েকে নিয়ে পিঙ্কাটনে যাওয়ার। খুব ভালো। তারপরে 2 বছরের মধ্যে এটা পুরোটা হয়েছে? হ্যাঁ, 2 বছরের মধ্যে, মানে লাস্ট উইন্টারে আমি টোটাল 60 কিলোমিটার দৌড়েছি। এবার তুমি তো আমার কাছে ইন্সপিরেশন হয়ে যাচ্ছে মুনমুন। জীবনের শুরুতে যে বিয়ে পড়েছিলে সেই 100 মিটারে তো তুমি জয়ী হতে পারোনি, কিন্তু জীবনের ম্যারাথনে তোমাকে জয়ী করে দিয়েছে। একদম এগিয়ে যাও এইভাবে মুনমুন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি।
স্টার্ট। মুনমুন 1 মিনিটে 10টা প্রেসার কুকার ঠিকঠাক লাগিয়েছে। ভেরি গুড। পাপড়িদি, হ্যাঁ নমস্কার দিদি, আমি নৈহাটি থেকে এসেছি। আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই ভীষণ গান বাজনা ভালোবাসতাম। আমার মা ভীষণ ভালো বেহালা বাজাতেন, তা উনি তখন আমাকে বললেন যে তুই বরঞ্চ গিটার বাজানো। তো সেই হিসেবে আমি গিটার বাজানো শুরু করলাম। তা গিটার বাজাচ্ছি, একদিন আমি আকাশবাণীর সামনে দিয়ে যাচ্ছি আমার দাদার সঙ্গে। তা আমি বললাম, দাদা চল না একটু আকাশবাণীতে ঢুকি। তো দাদা বললেন যে না, তুই কি করে ঢুকবি, এখানে তো অডিশন দিয়ে ঢুকতে হয়, তুই ভালো করে গিটারটা চর্চা কর, যদি তুই অডিশন দিয়ে এখানে ঢুকতে পারিস তাহলে কিন্তু তুই সমস্ত কিছুই করতে পারবি। তো এরপর আমি ভীষণভাবে চর্চা করলাম, দিন রাত আমি পরিশ্রম করতাম পড়াশোনার পাশাপাশি। এবার করতে করতে আমি ওখানে অডিশন দিয়ে বেতারে আমি চান্স পেয়ে গেলাম। আমি একজন বেতার শিল্পী। তা আমি সেখানে গিটার বাজাচ্ছি এবং এদিকে রবীন্দ্র ভারতী, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটির কম্পিটিশন হয় সেসব কম্পিটিশন আমি যেখানেই যেতাম বলতে নেই আমি প্রথমই হতাম। আমি যখন মাস্টার ডিগ্রি করি, এমএসসি পড়তে, আমার বিয়ে হয়। আমার বাবা হঠাৎ মারা যান। সেই সময় মা আমাকে বিয়ে দেন। তা যার সঙ্গে আমার বিয়ে হয় তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের। তা সেই সূত্রে আমি চলে যাই কানপুর। প্রথম ইন্ডিয়ান এয়ারফোর্সে তো প্রচুর প্রোগ্রাম হয় এবং সমস্ত অনেক স্টেটে আমি ঘুরে ঘুরে আমি প্রোগ্রাম করতাম। আমার ভীষণ জনপ্রিয়তা এয়ারফোর্সে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলে আসার পর আমার মনে হলো এই যে হাওয়াইন গিটার, এটা একটা রেয়ার ইনস্ট্রুমেন্ট, এটাকে আমার জনপ্রিয়তার শিখরেই রাখতে হবে। একদিন এটার খুব প্রচার ছিল। তা সেই হিসেবে আমি আমার নৈহাটিতে শিল্পবিতান মিউজিক অ্যান্ড আর্ট একাডেমি নামে একটি গিটারের স্কুল করলাম। সেই স্কুলেতে আমি এখন স্টুডেন্টদের শেখাই, তাদেরকে ভালোভাবে তৈরি করি, তারাও যাতে এই সমস্ত বেতার দূরদর্শনে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবং বিভিন্ন স্টেজেও তারা পারফর্ম করছে খুব সফলতার সঙ্গে। কতজন স্টুডেন্ট আপনার এখন? আমার এখন 65 জন স্টুডেন্ট। এই সময় আমি আর একটা কথা বলি, আমার গুরুদেব পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যর কাছে তারই আবিষ্কৃত চতুরঙ্গী গিটার, এই চতুরঙ্গী গিটারটা একদম সেতারের মতন আওয়াজ হয়। সেই গিটারে আমি ক্লাসিক্যাল বাজনা ওনার কাছে শুরু করি এবং যে কম্পিটিশান হয় ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভ্যাল, সেই ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভ্যালে আমি প্রথম হই। এইভাবে চলেছে আমার পথ চলা। আর এর সঙ্গে সঙ্গে আমি গিটারের সিডি বার করেছি। দিদি আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি আরও ভালোভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে পারি এবং এই হাওয়াইন গিটারকে আবার সবার মাঝে যেন জনপ্রিয়তার শিখরে ফিরিয়ে আনতে পারি। আমার অনেক শুভেচ্ছা রইল পাপড়িদি। আমি আপনার জন্য আমার যে বাজানো সিডি আমি নিয়ে এসেছি আপনাকে দিতে চাই। দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবী। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্টার্ট। Oh my God, लग गई क्या से क्या हुआ, देखा तो कटोरा, झाँका तो कुआ, तितली जैसा चूहा, तुम पकड़ा तो निकला काला नाग, 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 भाग के बोलती के
প্রেশার কুকার ঠিকঠাক লাগিয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন পাপড়িদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মুনমুন 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সবিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন লক্ষ্মীদি 5 পয়েন্টস। পাপড়িদি পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুনমুনের পছন্দ টিভি ক্যাবিনেট। সবিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্ন থাকুক সবকিছু। লক্ষ্মীদির পছন্দ রাইস কুকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে। যেই মুহূর্তে একটা অক্ষরে সে আটকাবে সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শোনাবে। লক্ষ্মীদি, तेरे मेरे बीच में कैसा ये बंधन अनजाना 5 পয়েন্ট। तेरे मेरे बीच में সঙ্গে আপনার গিফট বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। হয়ে যাক একটা গান ট দিয়ে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে চাঁদ শব্দটা আছে বা চন্দা হিন্দিতে। বলো লক্ষ্মীদি। चांद मेरा दिल चांदनी हो तुम একদম 5 পয়েন্টস। কে বাত। चांद मेरा दिल সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। मिल गई आज आसमां से, आ गई आगे में जहां से, ये क्या हुआ, उड़ी नींदे आंखों से चूड़ी, रातें ख्वाबों से मुड़ी, ये जाने मैं कहाँ, उड़ी नींदे आंखों से चूड़ी, रातें ख्वाबों से मुड़ी, मैं जाने मैं कहाँ। গানের কথা অনুযায়ী কোন শব্দ দিয়ে ঘুম বোঝানো হয়েছে? বলো से आ गई आगे में जहां से, ये क्या নিম। उड़ी नींदे आंखों से 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিএন গাঠিয়া সানসরের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আকাশের ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে আকাশ শব্দটা আছে। বলো লক্ষ্মীদি। আকাশের মতন উদাস তুমি, সূর্যের মতন প্রখর, তারাদের মতন স্নিগ্ধ তুমি, তুমি চাঁদের মতন সুন্দর। 5 পয়েন্টস। দিদি জান কি শাড়ি পছন্দ জান? লক্ষ্মীদের পছন্দ বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। নীলা বালি ভোরে যুবতী সৈমর ভোর, যুবতী সৈমর কি দিয়া হাসা যাই মোতরে, কবি শর্মাए जो रहे घबराए वो, किसे नजरों के तीर से मारे, लीला बाली भोरे যুবতী সৈমর ভোর, যুবতী সৈমর কি দিয়া হাসা যাই মোতরে। গানে কোন শব্দ দিয়ে বন্ধুকে বোঝানো হয়েছে? বলো পাপড়িদি। ছয় 5 পয়েন্ট। লীলা বালি ভোরে যুবতী সৈমর ভোর, সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার লক্ষ্মীদি 15 পয়েন্টস। আসুন লক্ষ্মীদি। লক্ষ্মীদির জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। শুরু করবো
করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিস্ট মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস্ট মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড, কানে হেডফোন দেওয়া হবে, সেখানে গান বাজবে। আমি যে শব্দগুলো তোমাদের পড়ে শোনাবো সেই শব্দগুলোকে বুঝতে হবে। প্রতিটি সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। সময় 1 মিনিট। সবিতা রেডি? সোহাগ চাঁদ বদনি ধন কাউন্সেলিং করাতে গিয়ে সবাইকে কি বলো? সোহাগ চাঁদ বদনে ধরে নাচো তো কি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো। ঝুমকো, সোহাগ চাঁদ বদনি, ঝুমকো, ঝুমকো, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। চালতা, ছাতা, চালতা, শান্তা, শিল্পী, 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 রিকশা, রিকশা, নেশা, ভালো সুন্দরী যে বিদেশ, বিদেশ, নাচেন ভালো সুন্দরী যে চালতা, চাল, চালতা, একটা পারোনি, রিকশা। 4টে সঠিক, 8 পয়েন্টস। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান হাজবেন্ড তো অন্য দোকানে বসে থাকে, তুমি ফোন করে কি বলো তাকে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ফুলঝুরি, হ্যাঁ, ফুলঝুরি, ফুলঝুরি, প্রশ্ন। কাজল, হ্যাঁ, কাজল, আদর। দোকান, দোকান, কোট কি, কোট কি। সাইকেল, হ্যাঁ, সাইকেল, শাড়ি, ফুলঝুরি, ফুলঝুরি, প্রস্তুতি, ধুলোবাড়ি ময় চতুর্দিন, কাজল, আদর, কাজল, আঁচল, ময় ঘরের ঘর, কাজল। চাদর। প্রথম শব্দ ছিল ফুলঝুরি, তারপরে ছিল কাজল, আদর নয়, লাস্টে ছিল সাইকেল। দুটো পেরেছো, 4 পয়েন্টস। ম্যারাথন যখন দৌড়াও কি মনে হয়? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, ঝালাপালা, তবে একলা চলো, একলা চলো, ঝালাপালা, একলা চলো, কলাপাতা, রে তবে একলা চলো, একলা চলো, কাসুন্দি, কাসুন্দি, যদি তোর ডাক শুনে কেউ বন্দুক, বন্দুক, তবে একলা চলো রে। লড়াই, লড়াই, কলাই, লড়াই, লড়াই, ম্যারাথন, ম্যারাথন, বাতি, যদি ম্যারাথন। যে দুটো পারোনি, ফার্স্টটা ছিল হচ্ছে ঝালাপালা আর লাস্টটা ছিল ম্যারাথন। 3টে পেরেছো, 6 পয়েন্টস। গিটার না বাজালে সারাদিন কি করা হয়? ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ডালপুরি, ডাল পুরি। বলো বেতার, বাজনা, চম্পা, শম্পা, চম্পা, চম্পা, গিটার, গিটার, সংসার, সংসার, ডালপুরি, ডাল
পুরি, ঝালমুড়ি, ডাল পুরি, ঝালমুড়ি, বেতাল। যেই দুটো পারেননি, প্রথম ছিল ডাল পুরি, সেকেন্ড ছিল বেতার। তিনটে পেরেছেন 6 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার সবিতা 8 পয়েন্টস। সানফেস মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার সবিতা। সবিতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, মুনমুন এবং পাপড়িদি, দুজনেই 6 পয়েন্টস। পাপড়িদির জন্য সালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে ডিনার সেট। মুনমুনের জন্য মাইক্রো ওভেন বোল সেট। থার্ড পজিশনে আছেন লক্ষ্মীদি 4 পয়েন্টস। আপনার জন্য রয়েছে কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমণি সিঁদুর ও আলতা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমান। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সানফিস মার লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ক্যাসেরোলের সেট। আকাশ, ফড়িং, টিকলি, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো মুনমুন। আংটি, বোঝাও। আকাশের আ, ফড়িংয়ের অনুস্বর, টিকলির টি। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ক্যাসেরোলের সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার, মিক্সার গ্রাইন্ডার। বাঁ দিকে একটা শব্দ এসছে কাঁচা, ডান দিকে অনেকগুলো শব্দ আছে, 3টে শব্দ চুজ করে বার করো যেটা কাঁচার পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো লক্ষ্মীদি। কাঁচা গোল্লা, কাঁচা মিঠে, কাঁচা লঙ্কা। 20 পয়েন্টস। সঙ্গে জুসার, মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। ঘুমিয়ে বা জেগে, দেখার নাকি ধরন, ভোরের হলে সত্যি শুনি, এই মঞ্চে পূরণ। এবার বলো পাপড়িদি। স্বপ্ন। বুঝিয়ে দিন। ঘুমিয়ে বা জেগে দেখার নাকি ধরন, তা আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আর ভোরের স্বপ্ন সত্যি হয়। এই মঞ্চে এসে আমার স্বপ্ন সত্যি পূরণ হয়েছে। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। পাশাপাশি ক্লু আমার জীবন আমার লড়াই, বোধ নিয়ে বাঁচতে চাই। ওপর নিচে ক্লু যতই আসুক তোমার কাছে, সমাধানের উপায় আছে। এবার বলো মুনমুন। আত্মসম্মান সমস্যা। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। 30 পয়েন্টসের আনসার। শেষ প্রশ্ন ভুল করলে -20, দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। লক্ষ্মীদি স্কোর এই মুহূর্তে 44, মুনমুনের স্কোর 61, পাপড়িদি স্কোর 51। 3 জনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার। ছবিটাও খেলতে পারবে। শূন্যস্থান পূরণ করো। ছবিটা ক্লু কয়েকার দন্তের ন দেওয়া আছে। এবার বলো
সময় শেষ। এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো, একটা দুটো অক্ষর যোগ হবে ওখানে। হর্ষও যোগ হয়েছে। এবার বলো লক্ষ্মীদি। চিকেন চাউমিন। লক্ষ্মীদি বলছেন চিকেন চাউমিন, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্টস সঙ্গে মাইক্রোওভেন। আজকে দিদি নাম্বার 1 লক্ষ্মী ঘোষ with 64 পয়েন্টস। মুনমুন মেমেন্টো, পাপড়িদির মেমেন্টো, সবিতা তোমার। লক্ষ্মীদি উইনারের ট্রফি নিন, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। আপনার এটা লক্ষ্মী। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। বিদায় যাচ্ছি সকলের কাছ থেকে, ভালো থাকবে।